আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা, আশা করি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। আমি মুফতি আব্দুল আওয়াল বল্লর আফসলি গোষ্ঠী প্রতিষ্ঠাতার পরিচালক। এটা আপনারা অবশ্যই চিনতে পারছেন, আর কিছু বলার দরকার নেই। এরপরে মাদ্রাসাতুল মাদিনা পুরুষ মিল উভয় শাখার প্রতিষ্ঠিত করেছিল। এক কথা ডায়লগ করার শেষ নেই। আপনার যত প্রকারের আপনার ডায়লগ হয়েছে আমি সব কিছু দিয়ে কমপ্লিট করলাম। পরবর্তীতে আপনাদের প্রশ্ন অনেকের, ভাই আপনি কি, আপনি কে, আপনি কে, আপনি এরকমভাবে ঘন ঘন ভিডিও ছাড়েন, এর পরবর্তীতে আপনার হাঁসের কথা বলেন, আপনার কণ্ঠটা চেনা যায় কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না। আসলে মূলত আপনার চেহারা কি, আপনার চেহারাটা দেখতে চাই। অনেকে কমেন্ট বক্সে কমেন্টস করেন, তারপর দেখা গেছে আবার কেউ ফোন দেন, বিভিন্নভাবে আপনার দেখা গেছে আমাকে জানতে চান আমি কি। মূলত আজকে আমি ফেস টু ফেস আপনাদের সাথে কথা বলতে আসছি। আলহামদুলিল্লাহ, অনেকটা দ্রুত কথা বললে বা অনেক বেশি কথা বললে আপনার দেখা গেছে ভুল হয় কথাটা, এটাই স্বাভাবিক। কারণ আমি অল্পের ভিতরে আপনার সমাপ্তি ঘটাতে চাই, এই জন্য দ্রুত পদ্মগদ্য হিসেবে কিছু কিছু কথোপকথন করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তো গুরুত্বপূর্ণ কিছু টিপস দেওয়ার উদ্দেশ্য করে আমি আপনাদের সময় উপস্থিত হয়েছি। অবশ্যই বন্ধুরা, আপনারা আমার টিপসগুলি যদি গ্রহণ করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের জন্য হাঁস পালন করা একেবারে এত ইজি ব্যাপার হয়ে যাবে, তাই থাকবে। তার পূর্বে আমি আপনাদেরকে জানাই দিতে চাই বন্ধুরা, আমি কেন হাঁসের জগতে আসলাম, আমি কেন এই পশু পাখি পালার জন্য এত উন্মুক্ত আপনার উন্মাদ হয়ে গেলাম, পাগলবার হয়ে গেলাম, কারণটা কি এটা আপনাদের অবশ্যই জানার দরকার। সে প্রশ্নটা আগে দিই, তারপরে হাঁস সম্পর্কে ইনশাল্লাহ টিপস অবশ্যই আপনাদেরকে দেবো। আপনারাও ইনশাল্লাহ পাগল হয়ে যাবেন আমার মতন হাঁস পালন করার জন্য। হাঁস নয়, শুধুমাত্র বিভিন্ন প্রকার পশু পাখির সাথে প্রেম করার জন্য আপনারাও পাগল হয়ে যাবেন। কিছু কিছু মানুষ আছে তারা প্রেমের মায়া বোঝে না, জাল বোঝে না, তারা প্রেমের ফাঁদে পড়লেও দেখা গেছে প্রেমের মর্মতা বোঝে না। কিন্তু এই যে পশু পাখি, ওরা কিন্তু প্রেম বোঝে, ওরা ভালোবাসা বোঝে। ওদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, দেখবেন আপনার কাছে আসবে, একদম ঘেসে যাবে, আপনার বুকে আসবে, আপনাকে আদর করবে, আপনাকে চুমু দেওয়ার চেষ্টা করবে। ওদের চুমু, ওদের ভালোবাসা আলাদা জগতের ভালোবাসা। যারা পালছে তারা একমাত্র বোঝে, যারা পালেনি তারা বুঝবে না। অবশ্যই বন্ধুরা, আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি পর্যায়ক্রমে দেবো ইনশাল্লাহ। বলতে পারেন হুজুর আপনি কেন এর ভিতরে আসলেন, এটা সত্য কথা। আসছে অনেক ইতিহাস আছে, কাহিনী আছে, ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনাদেরকে বলবো। আমি শুধুমাত্র এতটুকুই বলি, আজকে আমি আপনাদের সময়কে আসলাম হাঁসের কিছু কিছু আপনার উপকারিতা প্রকাশ করার জন্য, যে হাঁস লালন পালন করতে গেলে আপনার কী কী প্রয়োজন হয়েছে, কী কী দরকার হয়েছে। হাঁস না শুধুমাত্র বন্ধুরা, যে কোনো প্রতিষ্ঠান আপনি জাগ্রত করতে চান, আগাইতে চান, স্থির ইস্তেকামাতের সহিত যদি কাজ করে যান, অবশ্যই সেটার ভিতরে আপনারা ফায়দা পাবেন। বাধ্যতমে এত পরিমাণ ফায়দা পাবেন যা ধারণার ইতিহাস ব্রেক। চলুন বন্ধুরা, হাঁস লালন পালন করার জন্য যে কিছু কিছু প্রক্রিয়া রয়েছে আমি সেগুলো আপনাদের দেখেছি। আপনার কাছে প্রশ্ন আসতে পারে হুজুর, তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনার পরিচয় পর্ব মোটামুটি পাইলাম, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তাহলে এবার আমাদেরকে জানান হাঁস আমি লালন পালন করতে চাই, কীভাবে আপনার এত সুন্দর করে এত পর্যাপ্ত পরিমাণ হাঁস, আপনার এখানে হাঁস, ওখানে হাঁস, এখানে হাঁস, ওখানে হাঁস, মানে এত পরিমাণ হাঁস আর হাঁস, এতগুলি হাঁস, এখানে কী পরিমাণ হাঁস হবে। এরপর আবার নদীর ভিতর আছে কত রাজ্যের হাঁস। এই হাঁসগুলো আপনি কীভাবে এভাবে করে লালন পালন করলেন আমাদেরকে একটু জানাবেন, আমরাও একটু আপনার চিন্তা ভাবনা করে আসতাম এই জগতে ফিরে, যে আসলে হাঁসের ভিতরে ঢুকেছে কে, এত পরিমাণ হাঁস কেন আপনি পালন করেন, এর দ্বারা আসলে উপকার কী। তো এই কথাটা আমি আপনাদেরকে বলবো বন্ধুরা, হাঁস যদি লালন পালন করে ওদের মতো, শুধু হাঁস না, যে কোনো জিনিস আপনি লালন পালন করার আগে আপনাকে নিয়তটা কমপ্লিট করতে হবে বন্ধুরা। যদি নিয়ত আপনি কমপ্লিট করেন তাহলে আপনার ফায়দা কী হবে জানেন, নিয়তগুলি কমপ্লিট করলে আপনার দেখা গেছে এই নিয়তের ভিতরে আপনার অনেক বরকত পাবেন, যে বরকতটা আপনি আসলে ভাষায় প্রকাশ করতে পারবেন না। এক নম্বরে কি নিয়ত আপনার সহি করতে হবে, যে কোনো কাজ করানোর নিয়ত সহি করতে হবে। কারণ কোরআন হাদিসের আলোকে যদি বলি ইনামাল আমাদের নিয়া, প্রত্যেকটা কাজই আপনার নিয়তের উপর নির্ভর করে। সুতরাং সেই হিসেবে আপনাকে অবশ্যই কী করতে হবে, নিয়তকে আগে কমপ্লিট করতে হবে, যে আমি এই জিনিসটা এই কাজটা করবো। তখন আপনার ওই দেওয়া কমপ্লিট যদি নিয়ত হয়েছে, তখন আপনার আস্তে আস্তে ধারাবাহিকতা সফলতা আপনার কাছাকাছি চলে আসবে। এক নম্বরে নিয়ত কমপ্লিট করবেন, কেননা নিয়তটা এমন একটা বিষয়, যেমন উদাহরণস্বরূপ মাঝে মধ্যে আমি ভিডিওর ভিতরে বলে থাকি, যে নিয়ত হলো যে আপনার এরকম যে নামাজ পড়া আপনার ফরজ, তাই না? এখন এই ফরজ বিধান আপনার পালন করতে জোহর নামাজ পড়েন নাকি, এশা নামাজ পড়েন নাকি, আপনার ফজর নামাজ পড়েন নাকি, আপনার মাগরিব নামাজ পড়েন, কোন উক্ত নামাজ পড়েন, এই আপনাকে নিয়ত করতে। যদি আপনি নিয়ত না করেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। অর্থাৎ ওই জোহরের নামাজের স্থানে যদি আপনি আসর নামাজে নিয়ত করেন তাহলে হবে বন্ধুরা, হবে না। ঠিক তদ্রুপভাবে রমজান শরীফে রোজা রাখা ফরজ, এই স্থানে যদি আপনি নিয়ত না করেন তাহলে আপনার সেহরি খেলেন, আপনি সব কিছু কমপ্লিট করেন কিন্তু নিয়ত করলেন না, তাহলে সারাদিন আপনার না খেয়ে থাকা হবে। নিয়ত না করলে আপনার কোনোদিন রোজা হবে না। এটা যেমন দরকারি ফরজ, তদ্রুপভাবে ঠিক হাঁস লালন পালন করতে হলে আপনাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে এক নম্বর নিয়তকে সহি করতে হবে, যেভাবে আমি এই কাজটাই করবো গেল আপনার নিয়ত কমপ্লিট হয়ে গেল। এরপরে দ্বিতীয় নামে যে জিনিসটা বলবো আপনার, অবশ্যই এটা প্রথমও বলা যেতে পারে, বলতাম কিন্তু না, প্রথম বলবো না, আমি দ্বিতীয় ফেলাইতেছি প্রশিক্ষণ। প্রশিক্ষণ বাধ্যতামূলক বন্ধুরা। যদি প্রশিক্ষণ না থাকে আপনার, তাহলে আপনি জীবনে কোনোদিন এই হাঁস পালন করতে পারবেন না, কোনোদিন অন্তত কোনো জিনিস করে আপনি শান্তি পাবেন না। আপনি প্রশিক্ষণ যে কোনো কাজ করেন না কেন, এই পৃথিবীর বুকে অন্তত বসবাস করতে হলে আপনাকে আগে প্রশিক্ষণ দরকার হয়েছে। প্রশিক্ষণ ছাড়া যদি আপনি মাঠে নামেন তাহলে একদম মার্ডার হয়ে যাবেন, মানে মার খাবেন, পর্যাপ্ত পরিমাণ ধ্বংসস্তূপ হয়ে যাবেন। এই মূল কথা। কেননা প্রশিক্ষণটা উদাহরণ যদি আমি এভাবে দিই, যে দেখা গেছে যে জানে না সাপের মন্তর হাত দিয়ে দেয় গর্তের ভিতর, ঠিক তদ্রূপ ঘটনায় ঘটবে।
যখন আপনার মন্ত্র না জানি আপনার দেখা গেছে হাড়টা ঢুকিয়ে দেবেন গর্তের ভিতরে পর্যাপ্ত পরিমাণ যদি অজাগার সাথে বা কিছু থাকে তখন আপনার সবল মারবে আপনি শেষ হয়ে যাবেন। এই যে আর যদি আপনার সেই মন্ত্র জানা থাকে হাঁস কীভাবে ধরতে মানে সরি যে কীভাবে আপনার দেখা গেছে ইয়াটাকে ধরা যায়, গুকু সাপটাকে ধরা যায় বা জাতি সাপটাকে ধরা যায়, ওটা যদি আপনার কৌশল জানা থাকে তখন কিন্তু আপনার প্রসিং যদি থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, একদম সম্ভাবনা থাকবে না। সুতরাং ঠিক তেমনিভাবে আপনাকে কী করতে হবে, আগে প্রশিক্ষণ নিতে হবে, প্রশিক্ষণ নিয়ে তারপর আপনার এই জগতে আসতে হবে। যে জগতে জানা গেলে প্রশিক্ষণ দরকার আছে। দুই নম্বর গেল। 3 নম্বর যে কথাটা বলবো সেটা হলো পুঁজি। অবশ্যই প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট এগুলো কিন্তু 1 নম্বর ছাড়া 2 নম্বর নেওয়া যায় না। কিন্তু তারপরে আমি এলোপাতারিভাবে আপনার কিছুটা করতেছি। তাহলে পুঁজি লাগবে আপনার। পুঁজি যদি আপনার না হয় তাহলে কোনোদিন সফলতা অর্জন করতে পারবেন না। পুঁজিটা কেমন পুঁজি? এটা হলো আপনার দেখা যাচ্ছে হিউজ পরিমাণ টাকা নিয়ে আপনার মাঠে নামতে হবে, হিউজ পরিমাণ টাকা নিয়ে মাঠে নামতে হবে। বিশেষ করে যে হাঁস পালন করতে চান, এত সোজা কথা নয় যে আপনি করলে আপনি হাঁস পালন করতে পারবেন, এমনটা কিন্তু নয়। আপনাকে হাঁস পালন করতে হলে বিশেষ করে আপনার যে মানে কাজগুলি করতে হবে সেটা হলো যে অবশ্যই আপনাকে পুঁজি পর্যাপ্ত পরিমাণ লাগবে। কেননা হাঁস এত পরিমাণ খাওয়া-খাই করে, এত পরিমাণ খাই করে যেগুলো আপনি কখনো বুঝতে পারবেন না। এটা আমি পালি, আমি বুঝি। এটা আমি একা পালি না বন্ধুরা, এই হাঁসগুলি এখানে 15-20 হাঁস আছে। আমরা 3 জনের সমানে হাঁসগুলি পালতেছি। হিমশিম খেয়ে যায় মাঝে মধ্যে। 300 হাঁস 3 জনে পালি, কিন্তু আমরা একদম হিমশিম খেয়ে যাই। কখনো হাঁসগুলি চলে যায় ভাবে একদম সব নিঃশেষ হয়ে যায়, তখন কি করব? মুহূর্তের ভিতরে প্রশিক্ষণ আছে বিদায় কাজটা কি করছি আপনার সেইভাবে আপনার মুহূর্তের ভিতরে আপনার কোনো ঔষধ কোন সময় লাগবে না লাগবে সবসময়ের জন্য প্রস্তুত হয়ে সেই ব্যবস্থাপনা করে থাকি। তো যাই হোক, আপনার তৃতীয় নামে যেটা বলছিলাম, আপনার দেখা যাচ্ছে পুঁজি প্রয়োজন আছে, পর্যাপ্ত পরিমাণ পুঁজি নেবেন। বাহির প্রবাসী আমার এক ভাই আছে, তারপরে সোহাগ ভাই নাম করে, তারপরে আরেকজন প্রিয় যার নেতৃত্বে নিয়ে আমি আলহামদুলিল্লাহ এই হাঁসের জগতে ফিরে আসছি। তো তার মাধ্যমে 3 জনের সমানে মোটামুটি পরামর্শ করে চলি বিধে আমাদের হাঁসগুলি আজকে ডিস্ট্রিবিউট একদম পাওয়ারফুলভাবে হাঁস আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, একদম পাওয়ারফুলভাবে মাঠে ঘাটে তারপরে এখানে সেখানে পর্যাপ্ত আছে। যাই হোক, তাহলে তৃতীয় নম্বরটা গেল। 4 নম্বর যে কাজটা আপনাকে করতে হবে, 4 নম্বর সেটা হলো আপনার দেখা গেছে খাবার রুটিন। বাধ্যতামূলকভাবে এটা আপনার কিন্তু ইম্পর্টেন্ট ছাড়া মানে প্রত্যেকটাই 1 নম্বর ভিতরে ধরলে হয়। এটাও এক বিশেষ গুরুত্বপূর্ণ একটা কথা যে অবশ্যই আপনাকে কী করতে হবে, খাবার রুটিনটা ঠিক রাখতে হবে। আপনি সকালে খাবার দেখেন, দুপুরে খেলেন, দুপুরে খাবার রাতে খেলেন, আপনার শরীর অসুস্থ হয়ে যাবে। কথা ঠিক না বন্ধু? এটা তো আমরা ভালো মতন বুঝি, তাই না? একদম স্বরূপ বললাম আর কি। তো ঠিক তদ্রুপভাবে হাঁসের খাবারটা, মুরগির খাবারটা, তারপর আপনার অন্যান্য গবাদি পশু খাবারটা রুটিন করে খাওয়াতে হবে আপনাকে। যদি আপনি এলোপাতারি খাবার খাওয়ান তাহলে অবশ্যই পেট সমস্যা হবে, পেটে সমস্যা হবে, পেটে আপনার পর্যাপ্ত সমস্যা হয়ে গেলে তারপর আপনার মানুষ যেভাবে এরকম উল্টোপাল্টা করতে খাবার খেতে খেতে এক পর্যায়ে নিজেকে টেকসই রাখতে পারেন, লাস্ট পর্যন্ত এই জগৎ ত্যাগ করে অপর জগতে পাড়ি জমায়, ঠিক ওদের কিন্তু এই একই অবস্থা হবে। এই জন্য আপনাদেরকে খাবার রুটিন ঠিক রাখতে হবে। সকালবেলা যা খাবেন, দুপুরে যা খাবেন, রাতে যা খাবেন, সমস্যা নেই আলহামদুলিল্লাহ, কিন্তু ওদের খাবার রুটিনটা ঠিক রাখতে হবে। নির্দিষ্ট টাইম নির্দিষ্ট সময় দিতে হবে। যেমনভাবে আমি সকালবেলা ফজর নামাজের পর থেকে আপনার খাবার দাবার শুরু করি, ওদেরকে ফজর নামাজ পড়ে বলতে ফজর নামাজটা পড়াই, মসজিদ ইমাম সাহেব আমি নামাজ পড়াই। তারপরে আমার ছেলে বাচ্চা কাচ্চা যারা আপনার থাকে কলেজের টুকরো রত্নবান্ধা ধন, তাদের নিয়ে আপনার দেখা গেছে কোরআন শরীফের আমল করি। আমল করার পরবর্তীতে আপনার হাফ নাস্তা টাইম দেওয়া হয়। হাফ নাস্তা খেয়ে তারপরে ওই ফাঁকে ভিতরে যা থাকে, আমার 3টা সন্তান আছে, ফজল, আব্দুল, আব্দুর রহমান। ওদের মধ্যে থেকে ছোটো ছেলেটা আপনার থেকে আব্দুর রহমান সবচেয়ে গেদু যাই আমাদের বরিশালের ভাষা বলি গেদু। যাই হোক, মোটামুটি ও আর আম্মুর কাছে সবসময় থাকে। কিন্তু আমার মেজর ছেলে আর আপনার দেখা গেছে বড় ছেলে, সে আমার কাছ থেকে কোরআনে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ, পড়াশোনা খুব সুন্দর করতেছে। পাশাপাশি ওদেরকে আপনার অলরাউন্ডার করার উদ্দেশ্য করে আমি কী করি, এই কাজটা ওদেরকে বিভিন্ন কাজ আর কি, শুধু এই কাজটা বিভিন্ন কাজ ওদেরকে শিখে থাকি। তো ওরা আমাকে আপনার এই টাইমটা কী করে হেল্প করে হাফ নাস্তার টাইমে লেখাপড়া ফাঁকে তো যাক, মোটামুটি ফজর নামাজের পরে দেখা গেছে আপনার যখন আমলটা কমপ্লিট করে হাফ নাস্তার টাইম দিয়ে, হাফ নাস্তার টাইমের পরবর্তীতে দেখা গেছে আপনার হাঁসের খাবারে চলে আসি। হাঁসকে আপনার খাবার দেওয়া শুরু করে দিই। এই প্রথম আমাদের খাবার শুরু হয়। এই খাবারের ভিতরে মিশ্রণ কী করি না করি, এটা আমি শর্ট ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ সব কিছু দিয়ে দেবো। আপনারা ওটা দেখবেন যে এত সুন্দর হাঁস কীভাবে আমি গঠন করলাম, কীভাবে এত সুন্দর হৃষ্টপুষ্ট হাঁস আপনার হলো। তো যাই হোক, এই গেল সকালের খাবার। যেমন আমি রুটিন কথা বলতেছিলাম, এই খাবারটা কমপ্লিট করার পরবর্তীতে তারপর আপনার ওরা মোটামুটি আমি ছেড়ে দিই। ওরা আপনার এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া, অনেক বড় এরিয়া দেখতে পাচ্ছি যে আপনার বিশাল বড় নেট দিয়ে আপনার কমপ্লিট করে দিয়েছি। এই নেটের ভিতর দ্বারা ঘুরে ঘুরে আপনার ছোটো ছোটো মাছ এগুলি আপনার ওরা খায়। যাই হোক, এই ব্যাপারে একটু ব্যাখ্যা করতে গেলে আপনার একটু হালকা একটু বলতে হয়, যেহেতু আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণভাবে আপনার কথাগুলো বলছি। আপনারা গুরুত্বপূর্ণ ভিডিও, প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও, প্রত্যেকটা কথাই আপনার গুরুত্বপূর্ণ কথা আপনারা লক্ষ্য করে শুনবেন। মানে আচ্ছা, এই বিষয়টা আমি একটু পরে আসি। আমি রুটিনটা ঠিক রাখি, মানে ধারাবাহিকতা ঠিক রাখতেছি। তাহলে আপনার 4 নম্বরে কী করতে হবে, তাহলে দেখা গেছে ওদের বাসস্থানটা খুব সুন্দরভাবে করতে হবে। বাসস্থান একদম সুন্দরভাবে, সরি এটা 4 নম্বরের কাছে আপনার দেখা গেছে খাবার রুটিন, তাই না? সকালে খাবার দিয়ে আপনার ফজর নামাজের পরে, তারপর দুপুরে খাবার দিয়ে আপনার দেখা গেছে 11টার সময় অবশ্যই ওদের একটা খাবারের ব্যবস্থা থাকে। 11টার সময় আপনার হালকা পাল্টা মোটামুটি দেওয়া হয়। তারপর এই 1-2 বেলা গেল। এরপরে আপনার 3টার সময় আমরা যখন খাবারটা খাই, যখন আমাদের পরপর হোক অথবা আড়াইটে হোক,
ওই সময় ছাত্রদের ছুটি দিই, খাবারের পরবর্তীতে ওদেরকে আপনার খাবার ওই সময় আমি টাইম নিয়ে খাবারটা খাওয়াইনি। এরপরে দেখা গেছে এই গেল 3 বেলা, তারপর আপনার মাগরিবের আগে অথবা আসর নামাজের পরে এই টাইমটার ভিতরে ওদের একটা খাবারের ব্যবস্থা করি। এই গেল 4টে খাবারের ব্যবস্থা, এই 4টে খাবারে আপনার ওদেরকে দিয়ে থাকি। কিন্তু মাগরিবের তারপরে আপনার মাগরিবের আগেই সাথে সাথে ওদেরকে মানে আজান দেওয়ার সাথে সাথে ওদেরকে আমি কী করি, ওদের ঘরে আমি তুলে দিই। ওরা সুন্দরভাবে আরামেশ করে বাতিগুলি আপনার সরু আপনার দেখা গেছে ব্যাটারির মাধ্যমে যে আপনার কারেন্ট কি ব্যাটারির মাধ্যমে যে ইলেকট্রনিক্স আছে ওইটা সেট করি। তারপরে আপনার অন্যান্যভাবে বাতিবুতি যা আছে ওইগুলো আমি সেট করে দিয়ে ওরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শুয়ে থাকে। আমার কোনো কর্তব্য নেই, আমি আমার স্থানে চলে যাই। যাই হোক, মানে এর ওদের খাবার রুটিনটা আমি ঠিক যে প্রতিদিন নিয়মিতভাবে যে টাইমে যা করি ঠিক হুবহু ওই টাইমে আমি ঠিক ওই সময় ওদেরকে খাবারের ব্যবস্থাপনা করি। ওরাও তাক লেগে থাকে সবসময়। আমি যখন আপনার খাবারের ভিতরে প্রবেশ করি তখন ওরা মালিককে পেয়ে এত পরিমাণে খুশি হয় যা ইতিহাস ব্রেক হয়ে যায়। হাঁস, মুরগি ইত্যাদি পশু পাখি মালিককে চেনছে সত্য কথা, কিন্তু আপনি আমি মালিককে চিনতে পারিনি। এই যে সবেমাত্র কোরবানি গেল 2025 সালে, দেখেছি নামাজ আপনার ফজর সময় কেন 3 জন নিয়ে পড়ছি, বড় ইতিহাস। 3 জন নিয়ে পড়ছি, কিন্তু বাকি মুসলি খবর নাই। এরকম কিছু কিছু স্থানে মুসলমান আছে, সব জায়গা না, ডোন্ট মাইন্ড। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দেখা গেছে আর কোরবানি নামাজটা তারা আদায় করছে আনন্দ খুশি করে, কিন্তু দেখা গেছে ফজরের সময় খবর নাই। তো এইরকম একটা কিছু বিষয় দিয়েছে। যাই হোক, আমি অধিকার যেতাম না, ব্যাখ্যা করলে অনেক কিছু ব্যাখ্যা করা যায়। শুধু এতটুকু বলে শেষ করবো যে দেখেন, এই রুটিনের সেটটা শেষ করার চেষ্টা করতেছি। তো আমার আপনার রুটিনগুলো 5 নম্বর যে জিনিসটা করতে হবে ওদের বাসস্থানটা এত সুন্দরভাবে করতে হবে যে আপনারা আমার আরামায়েশের জন্য যেরকমভাবে একটু ভালো ফুলসজ্জা জড়িত আপনার দেখা গেছে ঘর সাজানো গোছানো পরিবেটি থাকলে আপনার আমার মনটা ভালো লাগে এবং শুইতে আরাম লাগে, ভালো লাগে, শরীরটা সুস্থ লাগে, ভালো লাগে। ঠিক তদ্রুপভাবে প্রত্যেকটা পশুকে আপনার ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখেন, আত্মহুরু সাতুরুল ইমান, হাদিসে বিধান আসছে পবিত্রতা ইমানের রঙ্গ। যদি আপনি সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে অবশ্যই আপনার কিন্তু ওদেরকে ওদেরকে খুঁজে পাবেন। একসময় ওরা হার্ট অ্যাটাক করে চলে যাবে, অথবা মায়া মহব্বত ছেড়ে এই দুনিয়া থেকে আপনাকে সালাম দিয়ে চলে যাবে। পরদেশের থেকে যদি আল্লাহ তাআলা কখনো ওদেরকে পৃথিবীতে পাঠান, হয়তো বলতে পারে কি জানেন, যে আল্লাহ তুমি আর অন্ততপক্ষে এই মালিকের কাছে আমাদেরকে নিও না, কেননা ওটা জন্মের পিছাস আর জনমের নেমকারাম, জনমের আপনার বেখেয়াল। ঠিক আছে, এটা কিন্তু বলবে। বললাম এক উদাহরণ, যদি কি দুনিয়া কখন দ্বিতীয় ওদের পাঠায়, অন্তত ওই আপনার খামারে যাবেন আর কি, ওরা বলছেন। যারা খেদমত সুন্দরভাবে করতে পারবে তাদের জন্য আবেদন করে আল্লাহ অমুকের কাছে নিয়েও সে খেদমতটা খুব সুন্দর করে। যাই হোক বন্ধুরা, আসলে আরও দিক যাবো না। এরপর যা গুরুত্বপূর্ণ একটা টিপস দেবো, যেই টিপসটা আপনার জন্য অনেক অনেক দরকার, অনেক অনেক প্রয়োজন। সেটা যদি হাঁস আপনি লালন পালন করতে চান, একদম সিম্পল খরচে অনেক বড় লাভবান হতে চান, সেই কথাই এখন আমি আপনাদেরকে বলবো। সেটা হলো বন্ধুরা, আপনি যদি মনে করেন পর্যাপ্ত পরিমাণ আপনার লাগবে না, দরকার হবে না, আপনার খরচ পুঁজি আপনার পর্যাপ্ত পরিমাণ লাগবে না, যদি একটা কৌশল আপনি অবলম্বন করেন, সেই কৌশলটাই আমি আপনাকে বলছি। সেটা হলো এই যে দেখেন, বিশাল বড় ঘেট যে আমি দিয়েছি নেট দিয়ে, এরকম যদি আপনার থাকে, উদাহরণস্বরূপ আপনি একটা নদীর কিনারায় দেখেছে মাত্র 1% বা 1/2% অথবা 1/2% আপনার জায়গা নিলে ওই স্থানে আপনার দেখা গেছে 2 তলা 3 তলা সিস্টেম করে সুন্দর একটা ঘর তুললেন মোটামুটি টাকা খরচ করে। এর পরবর্তীতে বিশেষ করে একোয়ার সম্পত্তি কিনবেন। একোয়ার সম্পত্তি জোড়ায় মালিকানাধীন সম্পত্তি, মাত্র 1.5% বা 1/2% হোক, মোটামুটি আর কি 10 হাত লম্বা বা 5 হাত চওড়া, এরকম করে যদি একটা ঘর করেন, না 2 তলা 3 তলা করেন, ওখানে 200-300 আপনার হাঁস পালবেন। ওইরকম যদি হয় সুন্দরভাবে, তাহলে আপনার এই অন্তত সরকারি জায়গায় বিশাল বড় ঘেরাই দেবেন। তেমনি এটা সরকারি, এটা মালিকানাধীন ছিল, তারা আপনার ওই যেভাবে মোটামুটি সরকারি আপনার পানি বোর্ডের ভিতরে চলে গেছে জায়গাটা। ঠিক আছে, এখন এটা সরকারিভাবে যে কেউ ইউজ করতে পারবে, তবে অবশ্যই যারা মালিক তাদের কাছ থেকে একটু অনুমতি নিয়ে তারপর কাজটা করলে সুবিধা হবে অবশ্যই, তাহলে আপনার সমস্যা হবে না কোনো সাইডে। তো আমি ঠিক এইখানে আপনারা আমার এই সম্মানিত প্রাণপ্রিয় মুসালি বক্তিয়ার গোষ্ঠী যারা মহাজন, তারা কোটিপতি, অনেক কোটিপতি, তাদের এই জায়গাটা ছিল, হয়তোবা যেভাবে হোক তারা সরকারকে দিয়েছে বা পানি বোর্ডের আওতাভিতরে সরকার নিয়েছেন, যেভাবে হোক মোটামুটি হয়েছে। তো এই জায়গাটা আমি ভোগ করতেছি আলহামদুলিল্লাহ। আর এইখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা মালিকানা দিন তাদের এই জায়গাটা, এটা আমি আপনার ইমামতি হিসাবে আপনার দেখা গেছে মোটামুটি আর কি এখানে ভোগ করতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো এই যে একটা স্পেস আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, সব কিছু সমন্বয় কিন্তু আপনার এত বড় আয়োজন, তা নাহলে কিন্তু এত বড় আয়োজন কোনোদিন সম্ভব ছিল না আমার দ্বারা অবশ্যই। তারপরে যে কথাটা বললাম ইম্পর্টেন্ট কথাটা, সেটা না বলে আমি কোথায় যাচ্ছি, কথা অনেক বলতে গেলে ব্যাখ্যা বিশ্লেষণ শাখা প্রশাখা বের হয়ে যায় বন্ধুরা। এই যে দেখছেন হিউজ পরিমাণ জায়গাটা, এই জায়গাটা কিন্তু আপনি কৌশল করে আমি কি করছি, আমি যে আপনার প্রথম আপনার দেখাচ্ছে ওদের লালন পালন করছিলাম, বোর্ডিং করছিলাম আমার বাড়ির ভিতরে 30 হাত লম্বা করে একটা ঘর করেছিলাম ফার্ম হিসেবে। তো ওর ভিতরে দেখা গেছে আপনার ছোটোবেলা বোর্ডিং করেছি, আর যখন একটু হৃষ্টপুষ্ট হয়েছে তখন আপনার এখানে ওদেরকে নিয়ে এসেছি। আইনে যখন পানি ভিতরে ছেড়ে দিয়েছি, সাথে সাথে ওরা সেই আনন্দ ফুর্তি করা শুরু করেছে। এখন আপনার যেই
যে নেটটা আপনার দিয়েছে নেটের ভিতরে আপনার এখানে আপনার কখনো নেটটাকে জাগাই দিই, কখনো নেটটাকে আপনার উঁচু করি নিচু করি, এরকম করি। কারণ কি জানেন, যখন আপনার নদী কৌশলটা আমি অবলম্বন করছি বা কৌশলটা আমি এইভাবে অবলম্বন করছি, আপনাদেরকে শেয়ার করছি, আপনারা এইভাবে করতে পারেন ইনশাল্লাহ। সাধারণত এই কৌশল কিন্তু কেউ সহজে ফ্লাশ করে না, হ্যাঁ, তাহলে তার আপনার নষ্ট হয়ে যায়। কিন্তু আমি আব্দুল তা করি না, আমার ভিতরে যা থাকে না থাকে আমি সব কিছু ফ্লাশ করে দিই। আমার থেকে যদি কোনো ব্যক্তি আপনার উপকৃত হতে পারে আলহামদুলিল্লাহ, তাহলে শুকরিয়া আল্লাহ মালিকের কাছে, অন্ততপক্ষে স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ। তো সেই হিসেবে দৃষ্টিকোণ থেকে যে কাজটা করি আপনাদেরকে কৌশলটা শিখে দিচ্ছি। তো দেখা যাচ্ছে যখন এই যে পর্যাপ্ত পরিমাণে পানি আছে, একদম হিউজ পরিমাণ পানি আছে, খাল বা নদী বলেন যা বলেন, এটা পরিপূর্ণভাবে ভর্তি আছে পানিটা। এখন আমি নেটটাকে কী করছি, নেটটাকে এই কিছুক্ষণ পরে মনে করেন আপনার নেটটাকে প্রত্যেকটা খুঁটি থেকে আমি নেটগুলি আপনার ফেলে দেবো, একদম ওই সুতা সিস্টেম করা আছে, ফেলে দেবো। এখন দেখা গেছে এখানে আপনার এই যে হাঁসের যে বিছানাপত্র আছে, আলহামদুলিল্লাহ আমি নিজেই আপনার কোনো ওয়েট নাই, কোনো চাহিদা আমার নাই, বা কোনো কলরবের শিল্পী নাই, বলরবের শিল্পী। সুতরাং আমি বলরব মানে আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করার পর যে স্থানে আছে, শুধু বাথরুম বাদে যত জায়গা আছে বাথরুমে মনে মনে স্মরণ করতে হবে, মালিককে প্রকাশ্যে না অবশ্য। আমি সব জায়গায় চেষ্টা করবো বলরব মানে কি আল্লাহকে স্মরণ করে। সেই হিসেবে আমি সব কিছু ওপেনইভাবে বলি, কোনো ওয়েট নয়। আমার কাছে যে কোনো ব্যক্তি আপনারা আসবে, তার সাথে আলিঙ্গন করতে আমি বাধ্য, প্রস্তুত। আমি তার সাথে মোসাফা করবো, আমি তার সাথে কৌশলদি বিনিময় করবো, হাসি মুখে করে দিই। এক কথা, ছোটোদের সাথে যখন ঘুরে আমি তখন ছোটো হয়ে যাই, বড়োদের সাথে যখন বড়ো হয়ে যাই, মেজোদের সাথে গেলে আমি মেজো হয়ে যাই, হিন্দুদের সাথে যখন ঘুরি তখন আমি হিন্দু হই না, কিন্তু অবশ্যই আমার ধর্ম ঠিক রেখে তাদের সাথে তারা যে সম্মানটা পায় আমি সেই সম্মানটা তাদেরকে দিয়ে থাকি। সুতরাং এটাই বাস্তবতার কথা। তো যাই, যে কৌশলটা অবলম্বন করি আপনার যেটা বলতেছিলাম, তাহলে আমি কি করি, এটাকে দেখা গেছে আপনার নামিয়ে দিই। নামিয়ে দেওয়ার পরবর্তীতে তখন এই বিছানাপত্রগুলো আমি হাঁসের যে মল ত্যাগ করা যে বিছানাপত্র রয়েছে, ওটাকে আমি কী করি, ওটাকে সুন্দরভাবে এখানে ধুয়ে দিই। অবশ্যই বন্ধুরা, এখানে একটা কৌশল আপনার টিপস একটা আলাদা নিতেন, যে টিপসটা আমি গ্রহণ করি, যেহেতু আমার হিউজ পরিমাণ পর্যাপ্ত পরিমাণ এখানে উপরে জায়গা রয়েছে, তাই আমি উপরে ঘরটা মোটামুটি করে নিয়েছি। আর আমার প্রফেশনাল যে ঘর রয়েছে আমার নিজস্ব জায়গা, সেটা আপনার 30 হাত লম্বা 10 হাত চওড়া, 40 হাত লম্বা 10 হাত চওড়া, এরকম বিশাল বড় এরিয়া আমি অনুষ্ঠিত করছি। সেটা আমি কোয়েল পাখি পালি। যাই হোক, মোটামুটি ওখানে লোক রাখা আছে, ওখানে সেই সিস্টেম আছে, প্রায় 2000-2500 মতন কোয়েল পাখির মতন ব্যবস্থাপনা আছে। যাই হোক, আর ওটা আপনাদের পর্যায়ক্রমে আমি ভিডিও ধারণ করে ইনশাল্লাহ দেখাবো। হাসির ভিতরে অন্যটা আনবো না, শুধু বলা পর্যন্ত বললাম। তো দেখা গেছে আপনার যে কৌশলটা অর্জন করি, তাহলে আপনার এই যে হাঁসের যে আপনার মল ত্যাগ করা যে বিছানাপত্র রয়েছে, ওটা আমি এখানে ধুয়ে ফেলাই। এই যে এই স্থানে দেখেন, এই জায়গাটা আমি কাজ করে খেতে চাই, কষ্ট করে খেতে চাই, হালাল পথ উপার্জন করতে চাই। যে স্থানে যা প্রয়োজন সেই স্থানে সেটা করবো ইনশাল্লাহ। অবশ্যই আমার লোক রাখা আছে, আমি নিজেও করি, আমার লোকের মাধ্যমে করি, কিন্তু আমি সত্য কথা থেকে আমার এগুলি ভালো লাগে, প্রত্যেকটা কাজ আমার করতে ভালো লাগে, এই জন্য আমি নিজে করে থাকি। ওয়েট বাদ, মোটামুটি ইনকাম করতে হবে হালাল পথে, মালিককে পাওয়ার জন্য হালাল পথ যত আছে আমি সেটা গ্রহণ করে থাকি। আমার কোনো প্রকার মানুষকে কষ্ট দিয়ে বা করে আপনার টাকা পয়সা ইনকাম করবে, একদম আমার বাবার অভ্যাস ছিল না, আমি তার সন্তান, আমার অভ্যাস নেই। যাই হোক, যে কথা বলতেছিলাম, তাহলে দেখা যাচ্ছে নেটটাকে আপনার ফেলাই দিলে পর আপনার যখন আমি এখানে আপনার ওই বিছানাপত্রগুলি ধুই বা কারো মাধ্যমে আমার লোকরা কাছে দেওয়া হয়, তখন সাথে সাথে আপনার ওখান থেকে আপনার মাছগুলি ছোটো ছোটো কিছু মাছ, খালে যে ছোটো ছোটো মাছ থাকে, ওরা কিন্তু এই খাবারটা খেতে আসে, সে মল খুব প্রিয় ওদের, ওটা খেতে আসে। যখন খেতে আসে তখন যখন আপনার ভাটা হয়ে যায়, তো পানিটি কমে যায়, ওই ভিতরে দেখা গেছে আমি সতর্ক থাকি, ঠিক আছে। তখন আপনার ওই নেটটাকে আমি কী করি, জাগিয়ে দেওয়া হলে আপনার এখান থেকে হাঁস যখন সাইডে দেওয়া হয়, তখন হাঁসগুলি দেখছি মোটামুটি আলাদা জগতের প্যাক করতে ওরা হাঁসগুলি এখানে নেমে যায়। নেমে গিয়ে আলহামদুলিল্লাহ, যেটা প্যাক করা হাঁস, প্যাক করে ফ্যাস করা হাঁসকে ফ্যাস করে মোটামুটি বলছেন, মানে মিল আর ফিমেল যে বলা হয়, পুরুষ মহিলা, ওরা মিলে মোটামুটি এক সবাই সমানে মোটামুটি খেয়ে নেয়, খুব সুন্দর করে খেয়ে নেয়। তো যাক, আলহামদুলিল্লাহ, এভাবে করে আমি আপনার সাশ্রয় করি, যে সাশ্রয়টা আপনাদের কাছে ফ্ল্যাশ করলাম। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের কাছে কেমন লাগছে আমার কমেন্টস করে জানাবেন। অবশ্যই ভিডিওটা লম্বায়িত হয়ে গেছে, আর লম্বা করবো না বন্ধুরা, 20 মিনিটের ভিতরে কমপ্লিট করছি। আর একটা টিপস দিই আপনাদেরকে, তাহলে আপনার ঔষধের প্রতিক্রিয়া যে বলছি, আপনার ঔষধটাকে আপনারা মেপে দেবেন, কখন আপনার উল্টোপাল্টা করে দেবেন না বন্ধুরা। যে কোনো সময় যে কোনো রোগের ঔষধ আপনার প্রয়োগ করবেন, বাধ্যতামূলকভাবে ঔষধটাকে আপনার মেপে তারপর দেবেন। 900 টাকা বা 950 টাকা আপনার একটা গ্রাম মাপা, গ্রাম কেজি না, গ্রাম মাপা আপনার দেখা গেছে আপনার মেশিন রয়েছে, ওটা আপনার হার্ডওয়্যারের দোকানে, যে কোনো হার্ডওয়্যার দোকানে গিয়ে আপনার প্রশ্ন করলে আপনারা পাবেন। তাও বলে দিলাম, ওই হার্ডওয়্যার দোকানে গিয়ে ইনশাল্লাহ যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনার এখানে কোথায় এই মেশিনটা আমি খুঁজে ইমেজ চাই, তো অবশ্যই ইনশাল্লাহ তারা সেই মেশিনটা দিয়ে দেবে। আপনার মেশিনটার মাধ্যমে একদম মেপে দেবেন, বাধ্যতামূলক। যদি আপনি মেপে না দেন, একটু চুল পুরে উল্টোপাল্টা করে দেন, তো কিন্তু ওরা সহ্য করতে পারে না, ওরা কিন্তু দুনিয়া থেকে চলে যাবে। আপনাকে একদম তালাকে বা ইংরেজি মোবাইল যা আছে সব দিয়ে কিন্তু চলে যাবে। আপনার
আপনার সংসার থাকবে না কিন্তু। যাই হোক বন্ধুরা, এটা আমি নিজে পরীক্ষিত। এক ঝাঁক কোয়েল পাখি ফেলেছিলাম, হ্যাঁ 600 কোয়েল পাখি একেবারে আমি পরীক্ষা করার জন্য মানে প্রথম আনছিলাম চারটায় পাইলে আলহামদুলিল্লাহ পুরা 8টা কোয়েল পাখি আনছিলাম। 8টা এনে আলহামদুলিল্লাহ অনেক পর্যাপ্ত পরিমাণ লাভবান হয়েছিলাম। তারপরে আপনার লাভবান হয়ে ওইটাকে আনছি, কিন্তু ওটি আপনার ছিল না, কি মানে প্রশিক্ষণ ছিল না, যার কারণে আপনার বেশি একটা প্রশিক্ষণ ছিল না। মানে অনেকগুলি পালতে হলে কী প্রশিক্ষণ নিতে হবে সেই প্রশিক্ষণ ছিল না, যার কারণে আপনার টোটালি জিনিসটা মার খেয়ে গেছিলাম কিছু বাদে বুঝছেন। যাই হোক, ওটার গল্প ইনশাল্লাহ পরবর্তীতে আনবো, যেটা কোয়েল পাখি তখন কোয়েল পাখির আলোচনা করবো, যেহেতু এটা হাঁসের আলোচনা করে শেষ করলাম। তো ঠিক আছে, ইনশাল্লাহ নতুন নতুন টিপস পেতে অবশ্যই ইনশাল্লাহ আপনার ভিডিওগুলির সাথে থাকবেন। পর্যায়ক্রমে আপনাদেরকে ইনশাল্লাহ অন্তরের ভিতর থেকে ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। আর আমি যদি একদম বেগিনার হিসেবে যতটুকু ফলাফল হয়েছে আল্লাহ শুক্রিয়া। আপনারা অবশ্যই আপনাদের ভিডিও যে এলএম কালাম আছে আমাকে দেওয়ার চেষ্টা করবেন। আমি ইনশাল্লাহ যতটুকু দিলাম আপনারা গ্রহণ করতে পারেন। আর বাকি আমার এলএম কালাম যার দরকার আছে, যে আমাকে একটা শিক্ষা দেয়, সে আমার ওস্তাদ বা গুরুজন, আমি এটাকে অবশ্যই সম্মান প্রদর্শন করে রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।